অরু এতটা জোরেই কৃতিকের বুকে ঝাঁপিয়ে পড়েছিল যে কৃতিকের পেশিবহুল শরীরটাও কম্পিত হয়ে ওঠে। কাঁদতে কাঁদতে এক হাতে কৃতিকের হুডি খামচে ধরে অন্য হাত দিয়ে ক্রমাগত ওর বুকে আঘাত করে যাচ্ছে অরু। বিপরীতে কৃতিক টু শব্দও করছে না, চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়েছে। কারণ এই মুহূর্তে উপরওয়ালার কাছে ওর যে কৃতজ্ঞ বোধ হয় আর কেউ নেই। ক্রন্দনরত অরু এখনো ওকে ইচ্ছেমতো কি লঘুশি দিয়ে যাচ্ছে। কৃতিক তাতে নজর না দিয়ে আলতো হাত বুলিয়ে দিল অরুর নরম তুলতুলে গালে, যেখানটায় ওর 5 আঙুলের ছাপ এখনো দৃশ্যমান। ইচ্ছে তো করছে আরো গভীরভাবে আদর করে দিতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই নিজের হুডিটা খুলে সেটা দ্বারা অরুর পুরো শরীর ঢেকে দিয়ে ওকে কোলে নিয়েই উঠে গেল চলন্ত হেলিকপ্টারে। অরু এখনো কৃতিকের কলার ছাড়েনি, একইভাবে ধরে রেখেছে। ওর বোধহয় বিশ্বাস ছিল কৃতিক ওকে রেখে দ্বীপ ছেড়ে যাবে না, কিছুতেই যাবে না। পাহাড়ের চূড়ায় অবস্থিত দোচালা আলিশান ভিলার গা ডাবিয়ে দেওয়া নরম বিছানাতে এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম নামছে না দু চোখের পাতায়। অবাধ্য মনটা ক্রমাগত অন্য কারো নাম জপে যাচ্ছে বিছানায় গা এলিয়ে দেওয়ার পর থেকেই। রুমের একপাশে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দক্ষিণের জানালাটা হাট করে খোলা। সেথা থেকে পাতলা ফিনফিনে সফেদ পর্দা ছাপিয়ে হু হু করে বাসন্তী হিমেল হাওয়া এসে শরীর নাড়িয়ে দিচ্ছে বারংবার। তবুও ঘুমকুমারীর দেখা নেই। হুট করে বিছানা ছেড়ে উঠে গিয়ে আকর্ষণীয় স্টাইলিশ চুলগুলো ব্যাকব্রাশ করতে করতেই দক্ষিণ জানালার মুখোমুখি হয়ে দাঁড়ালো কৃতিক। কপালে তার গভীর চিন্তার ভাঁজ, ঠোঁটের ভাঁজে সিগারেট ধরিয়ে মুখে বিড়বিড়ানো অস্পষ্ট আওয়াজ। করবো আমি? দিনে দিনে আমার আনহেলদি অবসেশনে পরিণত হচ্ছিস তুই। পাশ ফিরে তোকে দেখতে পাবো এমন দিনের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে আমায়? তোকে যে আমার চাই চাই। এইটুকু বলেই কৃতিকের স্বাভাবিক মুখভঙ্গিমা অনেকটা কাঠিন্য রূপ ধারণ করে। ব্লেডের মতো তীক্ষ্ণ চোয়ালটা শক্ত করে পুনরায় বিড়বিড়ালো সে। যে মুহূর্তে মনটাকে আরো মানাতে পারবো না, ঠিক সেই মুহূর্তে সব ফাকিং বয়সের পার্থক্য, সম্পর্কে জটিলতা কিংবা এর চেয়েও আরো বড় কোনো বাধা সবকিছুকে জাস্ট উপরে ফেলে দেবো আমি। মাইন্ডেড অরোরা শেখ, সেদিন আমার কাছে কেঁদে কেটেও লাভ হবে না। আমি এতটাও সদয় নই। নিজের জিনিস আমি চেয়ে নয়, কেড়ে নেই। এক মনে হাজারো কথা ওড়ে কাভার্ড থেকে শার্ট বের করে সেটাকে টি শার্টের উপরে পরে। শার্টের হাতা দুটো ভাঁজ করতে করতেই রুম থেকে বেরিয়ে যায় কৃতিক। গভীর অমাবস্যা রাত, মাথার উপর আজ আর চাঁদের দেখা নেই। ছোট বড় তারকারাজিরাও মেঘের আড়ালে লুকিয়েছে। চারিদিকে ঘুম ঘুম পরিবেশ বিরাজমান। এই মুহূর্তে সবাই হয়তো ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, কিংবা কেউ কেউ মেতে উঠেছে ভালোবাসা আদান প্রদানের চরম প্রতিযোগিতায়। অথচ অরুর রুমে চকচক করছে ইলেকট্রনিক বাল্বের চোখ ধাঁধানো আলো। শরীরটা ক্লান্তিতে ভার হয়ে আসছে। চোখ জোড়াও ঘুমাতে যাওয়ার জন্য নিষ্ফিস করছে সেই কখন থেকে। কিন্তু তার উপায় কোথায়? এই অবস্থায় ঘুমাতে গেলে হাত পায়ের কাটা ছেঁড়া জায়গাগুলোতেও মলম কে লাগাবে? তাছাড়া জঙ্গলে দৌড়াতে গিয়ে পিঠের কাছে অনেকটা কেটে গিয়েছে। সেখানটাতে আপাতত কটন দিয়ে একটু একটু করে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে অরু। আর খানিক বাদে বাদে চোখ ঘুরিয়ে জানালা গলিয়ে নিশুতি আধার রাতে হাতড়ে বেড়ানো জোনাকি পোকা পরখ করছে, যাতে কাজ করতে করতে ঘুম না পেয়ে যায় আবার। অরু যখন নিজেকেই নিজে সারিয়ে তোলার কাজে প্রচণ্ড মনোযোগী, ঠিক তখনই কোনোরূপ নক না করেই পাসওয়ার্ড টিপে ও রুমের ভেতর প্রবেশ করে কৃতিক। এত রাতে আচমকা কারো উপস্থিতি টের পেয়ে অসাবধানতায় লাফিয়ে ওঠে অরু। মাথা তুলে কৃতিককে দেখতে পেয়ে ব্যস্ত ভঙ্গিতে দ্রুত নিজের কাঁধ থেকে জামাটা তুলে ফেলে মিনমিনিয়ে বলে, মেয়ে মানুষের রুমে নক করে ঢুকতে হয়, সেটাও জানেন না? ম্যানার্সলেস লোক কোথাকার। তোর রুমে আমার আবার অনুমতি নিয়ে ঢুকতে হবে? পিচ্ছি মেয়ে একটা, দেখি কোথায় লেগেছে। কথা বলতে বলতেই অরুর কাছে এগিয়ে যায় কৃতিক, হাত বাড়িয়ে দেয় অরুর ঘাড়ের কাছে। অরু দ্বিধাগ্রস্ত হয়ে নিজের জামাটা চেপে ধরে বলল, আপনার চেয়ে ছোট হতে পারি, তবে বয়সের দিক দিয়ে আমি অতটাও ছোট নই। নিজের গোপনীয় ক্ষতটা কৃতিককে দেখাতে অরুর সংকোচ বোধ করছে বুঝতে পেরে কৃতিক হাঁটু গেড়ে অরুর মুখোমুখি হয়ে বসে
ওর এক পা তুলে নেয় নিজের উরুর উপর। তারপর সেটাকে মনোযোগ সহকারে উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, তাই নাকি? বিয়ের বয়স হয়েছে? কি? কৃতিক চোখ তুলে অরুর চোখে চোখ রেখে পুনরায় শুধালো, বিয়ের বয়স হয়েছে? বরকে সামলাতে পারবি? কৃতিকের হঠাৎ করা সবলের মতো প্রশ্নে অরুর লজ্জায় চোখ বুজে আসছে। ও দ্রুত প্রসঙ্গ পাল্টে উল্টো প্রশ্ন ছুড়ে বলে, ব্যথা পায়ে হাত কেন দিয়েছেন? আরও ব্যথা দেবো বলে। কৃতিকের উত্তরে চোখ মুখ কুঁচকে গেল অরুর। অবিশ্বাস্য কণ্ঠে নিজের পাটা কৃতিকের থেকে ছাড়ানোর চেষ্টা করে। ও বলল, সত্যি আবার ব্যথা দিবেন? অরুর কথাটা বলতে যতক্ষণ সঙ্গে সঙ্গে পুরো রুমে ঝংকার তুলে শব্দ করে হেসে উঠল কৃতিক। কৃতিককে এভাবে হাসতে দেখে আপনা আপনি ফাঁক হয়ে গিয়েছে অরুর ওষ্ঠাধর। চোখ দুটো হয়ে উঠেছে হাঁসের ডিমের মতো গোল গোল। ও কি সত্যি দেখছে নাকি সবই স্বপ্ন বুঝে উঠতে পারছে না অরু। অরুকে সেই কখন থেকে হাঁ হয়ে থাকতে দেখে কৃতিক নিজের চিরাচরিত রূপে ফিরে এসে গম্ভীর মুখে বলে, হাঁ করেছিস কেন? মাঝে খাওয়ার শখ আছে? কৃতিকের কথার পাশে অরু অবিশ্বাসের সুরে বলে ওঠে, আপনি হাসতেও পারেন? অরুর কথায় কোনরূপ প্রতিক্রিয়া না করে কৃতিক হাত বাড়িয়ে বলে, ওই পা দেখি। অরু সামান্য উকি দিয়ে দেখলো ওর একটা পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ বেঁধে ফার্স্ট এইড করে দিয়েছে কৃতিক। এরপর আরেকটা পাও নিজের উরুর উপর রেখে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, ওই পায়ে নুপুর কোথায়? অরু ঠোঁট উল্টে অসহায় সুরে বলল, হারিয়ে ফেলেছি। ওই নূপুরটা আমার খুব পছন্দ ছিল জানেন, তাই তো একটা হারিয়ে যাওয়ার পরও আরেকটা খুলিনি। নূপুরের প্রসঙ্গ পাল্টে অন্য পায়ে ব্যান্ডেজ লাগাতে লাগাতে হঠাৎ করেই কৃতিক শুধালো, আচ্ছা ওরু, সেদিন ক্যাথরিন তোকে রেগে মেগে কি এমন বলছিল? প্রথমে ওরু একটু সময় নিয়ে ভাবে, তারপর মনে পড়ার মতো চট করে মিনমিনিয়ে ঠোঁট টিপে হেসে ওঠেও। কি ব্যাপার, হাসছিস কেন? ওরু হাসতে হাসতে জবাব দেয়, হাসবো না? এলিসা আপুর কাজিন তো আপনার জন্য এক কথায় ফিদা। রাগে গসগস করতে করতে আমাকে কতই না কথা শোনালো সেদিন। বলে কি না আমাকে যাতে আর আপনার ধারে কাছেও না দেখা যায়। আমি আসার পর থেকে নাকি আপনি বদলে গিয়েছেন। কথাটুকু বলে আবারও অট্টহাসিতে ফেটে পড়ে অরু। হাসতে হাসতে বলে, উনি তো আর জানেন না আমি আপনার চিরাচিরিত শত্রু। জানলে বোধহয় এসব কথা জীবনেও বলতো না। আমার কি মনে হয় জানেন, এলিসাপুর কাজিনের মাথায় নির্ঘাত সমস্যা আছে। কৃতিক নিজের হাতের কাজ থামিয়ে বলল, এমন কেন মনে হলো তোর? তো মনে হবে না আপনার সাথে আমাকে গুলিয়ে ফেলেছে আপুর কাজিন? আর মানুষ পেল না আমি আর আপনি, সাপ আর বেজি, না না দাঁড় কুমড়ো। কথা বলতে বলতে আবারও কুটকুটিয়ে হেসে ওঠে অরু। এতক্ষণ ধরে বসে বসে অরুর কথার বহর শুনে গেলেও ওর শেষ কথাটা বোধহয় পছন্দ হয়নি কৃতিকের। অরুর হাসি মুখের দিকে এক নজর বিভৎস চাহনি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে ওর ব্যান্ডেজ করা ক্ষত পাটা শক্ত হাতে চেপে ধরল কৃতিক। কৃতিকের হাতের বাঁধনটা এতটাই বেশি শক্ত ছিল যে হুট করে অরুর মনে হলো ওর কলিজা ধরে টান দিয়েছে কেউ। হঠাৎ করে এমন প্রচন্ড ব্যথায় আঁতকে উঠে শব্দ করে চিৎকার দিয়ে উঠল অরু। আহ, কি করছেন? ব্যথা কেন দিচ্ছেন? কৃতিক ওর পাটা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চোয়াল শক্ত করে বলে, আমি তো নার্স কিংবা সার্ভেন্ট নই যে রাত জেগে বসে বসে তোর ক্ষততে মলম লাগাবো। ধাক্কা লেগে ক্ষত থেকে পুনরায় তরতাজা রক্ত বেরিয়ে এসে সাদা ব্যান্ডেজ রক্ত রাঙা হয়ে ভিজে উঠেছে। অরু সেখানটায় হাত দিয়ে চেপে ধরে চোখ খিচে রেখেছে। বন্ধ চোখ জোড়া থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। কৃতিক তাতে নজর না দিয়েই হন হন করে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পিছন ঘুরে মনে মনে আওড়ায়, তোর ভুল ধারণা খুবই শীঘ্রই ভেঙে যাবে ওরু, তুই আমার না হলে অন্য কারণ না। সন্ধ্যা হতে না হতে স্ফটিকের লাল নীল বেগুনি আলোর ঝলকানিতে চিকচিক করছে সুবিশাল ক্লাবের চারিদিক। ভেতর থেকে ডিজে গানের ধিম ধিম আওয়াজ ভেসে আসছে রাস্তা পর্যন্ত। একে একে ভেতরে প্রবেশ করছে কাডিলাক, মার্সিডিজের মতো নামি দামি গাড়ির বহর। পৃথিবীতে হাতে গোনা নামি দামি যে কয়েকটা ক্যাসিনো ক্লাব রয়েছে তার মধ্যে ব্যাংককের কিং ক্লাব একটি। বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর নামি দামি পকার প্লেয়াররা জুয়ার টাকায়
জেতার জন্য জমায়েত হয় এখানে। একের পর এক বেট ধরে জিতে নেয় কোটি কোটি টাকা। এলিশাও তাদের মধ্যে একজন। সবার প্রিয় নাম্বার 13। এই নামেই সবাই ওকে চেনে। সবার ভালো মতোই জানা যেই ক্লাব ওকে নিতে পারবে তারাই তরতর করে সবচেয়ে ধনী ক্যাসিনো ক্লাবে পরিণত হবে। কিন্তু এলিশা তো আর এসবে জড়াবে না। আজকেই এই পাপের দুনিয়াতে ওর শেষ দিন। শুধু একবার ভালোই ভালোই বাবাকে নিয়ে ফিরতে পারলেই হলো। স্ফটিকের আলোতে জ্বলজ্বল করতে থাকা কিং ক্লাবের নেম প্লেটের সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে ওরা চারজন। চারিপাশের পরিবেশের সাথে তাল মিলিয়ে এলিশার বেশভূষা ও চোখ ধাঁধানো আজ। ঝিকিমিকি টপস আর লেগিংসের সাথে পায়ে এঁটে আছে কয়েক ইঞ্চি লম্বা পেন্সিল হিল। মেকআপের আস্তরণের সাথে ম্যাচিং করে ঠোঁট গাঢ় লাল লিপস্টিক, চোখে কালো সানগ্লাস। ওর পাশেই ছুটবুট পরে ফর্মাল লুকে দাঁড়িয়েছে সায়র। চোখে পড়েছে মোটা ফ্রেমের চশমা। দেখতে তাকে পুরোপুরি অ্যাসিস্ট্যান্টের মতোই লাগছে। সায়রের পাশেই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছে লেদার জ্যাকেট আর হেলমেট পরিহিত জেকে। চারিদিকে উকিঝুঁকি দিয়ে সবটা পরখ করে। অর্ণব এগিয়ে এসে বলল, গাইস, সব ঠিকঠাক। এলিসান, তুই স্যারকে নিয়ে ফ্রন্ট গেট দিয়ে ভেতরে প্রবেশ কর। আমি বেসমেন্টে ঢোকার সাথে সাথেই কাজ শুরু করব। মনে রাখিস, হাতে মাত্র 10 মিনিট সময়। আই রিপিট, মাত্র 10 মিনিট। এরপর আর এতগুলো সার্ভার একসাথে নিজের কন্ট্রোলে রাখতে পারবো না আমি। আর জেকে, তুই এখানেই ওয়েট কর। এলিসা ওর বাবাকে নিয়ে বের হওয়ার সাথে সাথেই তুই এলিসাকে নিয়ে চলে যাবি। ওর বাবাকে আমরা ম্যানেজ করব। কথাটুকু শেষ করে সবার কানে একটা করে ব্লুটুথ লাগিয়ে দিল অর্ণব। নাও গো। 10 মিনিট প্রায় শেষ হতে চলল। কৃতিক সূক্ষ্ম নজরে কাচের দেওয়াল বেষ্টিত ক্লাবের দিকে তাকিয়েছে। এত দূর থেকে ভেতরের কোনো কিছুই ঠাহর করার উপায় নেই। শুধু বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে জ্বলতে নিত্যে থাকা ঝিকিমিকি আলোর বহর হুট করেই পুরোপুরি নিভে গিয়েছে। ভেতরের মিউজিক আলো দুটোই নিভে যাওয়ার দরুন কৃতিক সচকিত হয়ে ব্লুটুথে মনোযোগ দিল। কিন্তু না, ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। তৎক্ষণাৎ কোথা থেকে যেন দৌড়ে এলো অর্ণব। আশেপাশে এক নজর চোখ বুলিয়ে উদ্বিগ্ন হয়ে শুধালো, 10 মিনিট শেষ হতে চললো, ওরা কোথায়? কৃতিক ঠোঁট কামড়ে বলল, ঠিক বুঝতে পারছি না। কোনো বড় বিপদ হওয়ার আগে আমাদের ভেতরে যাওয়া দরকার। সায়র যা, ভেতর টিম, ওকে ভরসা নেই। কৃতিকের কথায় সায় জানিয়ে অর্ণব তৎক্ষণাৎ ক্লাবের দিকে হাঁটা দেয়। পেছন থেকে কৃতিক আবারও ডেকে ওঠে ওকে। কৃতিকের ডাকে সাড়া দিতে অর্ণব ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলে ওর দিকে একটা রিভলভার ছুড়ে দিয়ে কৃতিককে বলল। ক্যাচেট। অর্ণব রিভলভারটার ক্যাচ করে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বিস্ময়ে হতবাক হয়ে কৃতিকের চোখের দিকে চাইল। নিজের কোমরের খাজে আরও একটা রিভলভার গুছতে গুছতে হালকা চোখ টিপে কৃতিককে বলে, ফর সেফটি পারপাস। আফটার অল, ভেতরের সবার কাছে এটা আছে। এলিভেটর দিয়ে ওরা দুজন যখন ক্লাবের সবচেয়ে বড় হল রুমটাতে প্রবেশ করে তখন চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা। এত মানুষ, এত হই হট্টগোল, সব কেমন হাওয়ায় উবে গিয়েছে। বাইরে থেকে আসা নিয়ন আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিকের টেবিল চেয়ারগুলো উল্টে পাল্টে মুখ থুবড়ে পড়ে আছে। অর্ণব আর কৃতিক ভুরু কুঞ্চন করে চোখাচোখি করল। অর্ণব নিচু স্বরে বলল, হোয়াটস রং? সবাই হাওয়া হয়ে গেল। যে যেখানে খুশি যাক। এলিসার বাবাকে আমার মোটের সুবিধার মনে হয় না। লোকটা চরম ধূর্ত। এই মুহূর্তে এলিসার শায়রকে সেফ রাখা আমার মেইন টার্গেট। কৃতিকের কথায় অর্ণব হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তখনই ওর পায়ের সাথে ধাক্কা লেগে একটা কাচের ক্যাসিনো সাজানো টেবিল ঝনঝন করে মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হলরুমের লাইট জ্বলে ওঠে। ভেতরের রুম থেকে একে একে বাইরে আসে সবাই। সায়র আর এলিশার কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে স্বয়ং এলিশার বাবা। ওদের দুজনকে দেখা মাত্রই খুনখুনিয়ে কেঁদে ওঠে সায়র। অর্ণব ওর দিকে তাকিয়ে বিরক্ত সুরে বলে, মেয়েদের মতন কাঁদছিস কেন হাদারাম? তোদের বাঁচাতেই তো এলাম। কৃতিক এগিয়ে গিয়ে এলিশার বাবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, আবারও নিজের মেয়ের সাথে নোংরা চাল চালেন মিস্টার ত্রিপিটক। কৃতিকের কথায় লোকটা কপট হেসে বলল, তো কথা ভাল লাগছে না, চলো সহজ ডিলে আসি। তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে যাও আর আমার মেয়েকে আমার কাছে রেখে যাও। ওকে ছাড়া আমার ক্যাসিনো বিজনেসটা একেবারে নড়বড়ে হয়ে আছে।
লোকটার কথায় কৃতিক ঠোঁট কামড়ে একটু তাচ্ছিল্য করে হাসলো। অতঃপর ঘাড় কাত করে বলল, গেলে আমরা চারজনে যাব। প্রয়োজন পড়লে আপনাকে উপরে পাঠিয়ে যাব, কারণ আপনাদের মতো মানুষের প্যারেন্টস হওয়ার কোনো যোগ্যতাই নেই। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝে ওঠার আগেই এলিশাকে টান দিয়ে ওর মাথায় রিভলভার ঠেকালো কৃতিক। কৃতিকের কাণ্ডে এবার অর্ণবও কিছুটা ভড়কে গিয়ে বলল, জেকে কি করছিস? অর্ণবের কথায় কান না দিয়ে কৃতিক এলিশার বাবাকে বলে, আপনি ওকে মারতে পারতেন না ট্রিপিরক, কারণ এলিসা আপনার সোনার ডিম পাড়া হাঁস। বাট আমি পারবো, কারণ ও আমার 2 পয়সার কাজও আসে না। ইভেন নিজেকে বাঁচানোর জন্য শুধু এলিসা কেন, ওদের সবাইকে মারতে আমার 1 মিনিটও টাইম লাগবে না। জাস্ট পয়েন্ট আর তারপর শুট। এলিশার বাবা হেসে বলল। ভয় দেখাচ্ছ? কৃতিক তৎক্ষণাৎ সায়রের পা বরাবর একটা গুলি করে দেয়। গুলির আওয়াজে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে সায়র। এলিশা, অর্ণব ওরাও ভয়ার্ত চোখে তাকিয়েছে কৃতিকের দিকে। নিজের বন্ধুকে এভাবে উইদাউট ওয়ার্নিং গুলি করাতে এলিশার বাবাও খানিকটা ভড়কে গিয়েছে, মনে মনে ভাবছে। এই ছেলে যে যখন তখন এলিশাকে গুলি করে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। চারিদিকে গুমোট পরিবেশ বিরাজমান। কৃতিক এলিশাকে নিয়েই 1 পা 2 পা করে মেইন গেটের কাছে চলে এসেছে। সায়র এখনো বসে বসে কাঁদছে। কৃতিক অর্ণবকে চোখ দিয়ে ইশারা করতেই অর্ণবও ধীরে ধীরে দরজার কাছে চলে যায়। ওদিকে এলিশার মাথায় গান পয়েন্ট করে রাখা এলিশার বাবা নড়তেও পারছে না, চড়তেও পারছে না। অর্ণব কাছে এগিয়ে আসতে কৃতিক স্পষ্ট বাংলায় বলে, দরজার গুপ্তমন্ত্র বদলে ফেল অর্ণব। কৃতিকের কথার আগামাথা বুঝতে না পেলে অর্ণব ভ্রুকুচকে বলল, কি বদলে ফেলবো? গুপ্তমন্ত্র, গুপ্তমন্ত্র, দরজার গুপ্তমন্ত্র। অর্ণব বিরক্ত হয়ে বলল। আরে ভাই, গুপ্ত মন্ত্রটা আবার কি? কৃতিক দাঁত কটমটিয়ে বলল, ইংলিশে যদি বলি দরজার পাসওয়ার্ড চেঞ্জ কর, তাহলে তোর বুঝে যাবে ছাগল। কৃতিকের কথায় অর্ণব দ্রুত পাসওয়ার্ড বদলানোর কাজে লেগে পড়ে। ওদিকে অর্ণবকে বুঝাতে গিয়ে এলিশার বাবা সহ সকলেই কৃতিকের পালানোর উদ্দেশ্য ধরে ফেলেছে। তাই তারাও ধীর পায়ে ওদের ধরার জন্য এগিয়ে আসছে। সায়র এখনো পা ধরে বসে বসে কাঁদছে। ডান। অর্ণব শব্দটা উচ্চারণ করতেই দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে যায় ওরা 3 জন। যাওয়ার আগে দরজা ঠেলে সায়রের উদ্দেশ্যে কৃতিক চেঁচিয়ে বলল, দ্রুত হয় কথা, তোর পায়ে কিছু হয়নি, তাকিয়ে দেখ গুলিটা প্যান্টে লেগেছে। কৃতিকের কথা কানে পৌঁছাতেই সচকিত হয়ে তখনই তড়িতে বেগে দৌড়ে দরজার বাইরে চলে এলো সায়র, এবং আর 1 সেকেন্ড অপেক্ষা না করে দরজাটা সশব্দে লাগিয়ে দিল কৃতিক। যেহেতু অর্ণব পাসওয়ার্ড বদলে দিয়েছে, তাই এলিশার বাবা সহ ক্লাবের সবাই কক্ষের মধ্যে আটকা পড়ে গিয়েছে। বাইরে এসে এলিশাকে ধাক্কা মেরে অর্ণবের বুকে ঠেলে দিয়ে সায়রের হাত টেনে ওকে নিয়ে দৌড়াতে লাগলো কৃতিক। হঠাৎ এলিশাকে এত কাছে আবিষ্কার করে ওর গালে টুকটুক করে কয়েকটা চুমু খেয়ে নিল অর্ণব। এলিশা বিরক্ত হয়ে কটমটিয়ে কিছু বলবে তার ফুরসত না দিয়েই ওর হাত ধরে অর্ণবও দৌড়াতে লাগলো স্বগতিতে। পিছনে একবার চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করে দৌড়াতে দৌড়াতে কৃতিক বলল, তাড়াতাড়ি চল, ওর ভিলাতে একা আছে। সায়র ছোটার গতি কমিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি যাওয়ার কি আছে ভাই? অর্ণব তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে এলো। কৃতিক অর্ণবের দিকে তাকিয়ে শুধালো। অর্ণব, কঠিন পাসওয়ার্ড দিয়েছিস তো? দৌড়াতে দৌড়াতে অর্ণব মিনমিনিয়ে জবাব দিল, তাড়াহুড়ায় মাথায় কিছু আসেনি, তাই এলিসার নাম দিয়ে এসেছি। অর্ণবের কথায় ওরা সবাই আহাম্মক বনে গেল। কৃতিক দাঁত কিড়মিড় করে বলল, ইডিয়েট, আগে বলবি না, জলদি দৌড়া। ক্লাবের নিচেই বাইক রাখা ছিল। একটা বাইকে কৃতিক আর সায়র উঠে পড়ে, অন্যটাতে এলিশা আর অর্ণব। অর্ণব রাইড করতে পারে না, তাই এলিশাই ওদের বাইকটা রাইড করছে। রাইড করে কিছু দূর যেতেই পুলিশে কল দিয়ে সায়র নিজের নাম পরিচয় গোপন করে ক্যাসিনো ক্লাবের ঠিকানা দিয়ে দিয়েছে। ওরা এখন পুরোপুরি আশঙ্কা মুক্ত। ব্যাপারটা বুঝে আসতেই বাইকে বসেই গুনগুনিয়ে গান ধরেছে সায়র। কৃতিক রাইড করতে করতে বলল, কিরে, এমন একটা সময় তোর গানও মনে পড়ছে? একটু আগে তো ভ্যা ভ্যা করে মেয়েদের মতো কাঁদছিলে। তা কাঁদবো না? তুই কিভাবে পারলি আমাকে পয়েন্ট করে গুলি ছুড়তে? তোর গায়ে তো আর লাগেনি, আমার নিশানের উপর আমার কনফিডেন্স আছে। কি করে শিখলি এত ভালো গান পয়েন্টিং? কৃতিক মৃদু হেসে বলল,
মন্ত্র ছেড়ে বলে সেলফ প্রোটেকশনের জন্য বাবা স্পেশাল ট্রেনার দিয়ে শিখেছিলেন। কৃতিকের কথায় সায়র ঠোঁট উল্টে মাথা নাড়ালো। বাংলাদেশের কথা মনে পড়তেই সব রেখে কৃতিকের মস্তিষ্কে হানা দেয় শুধুমাত্র অরু। অরুর কথা মাথায় আসতেই কৃতিক বলে, সায়র ধরে বস। আমাকে কি তোর মেয়ে মনে হয় যে সিনেমাটিক ওয়েতে ধরে বসবো? না ধরলে নাই, আমি জাস্ট ওয়ার্ন করলাম। কথাটা বলেই হাওয়ার বেগে বাইকের স্পিড বাড়িয়ে দিল কৃতিক। সঙ্গে সঙ্গে ওর কোমর চেপে ধরে সায়র কাঁপতে কাঁপতে বলে, একটু স্পিড কমা ভাই, ভয় করছে, বমি করে দিব তো। পসিবল না, ওরও এক আছে। এই বলে আবার ফ্লাইওভারের টার্ন নিল কৃতিক। সামনে পেছনে চারিদিকের সব কিছু ঘোলাটে লাগছে। মাথাটা চলন্ত ফ্যানের ন্যায় ভনভন করে ঘুরছে। পেটের মধ্যে নাড়িভুড়ি দলা পাকিয়ে গলার কাছে চলে এসেছে। হাত পা থরথরিয়ে কাঁপছে। বাইক থেকে নেমে হেলে দুলে কেবলই নিজের রুমে এসেছে সায়র। তবুও এখনো হৃৎপিণ্ডটা কেমন ধুকপুক করছে ওর। হাই স্পিডে বাইক রাইড দিয়ে ওকে এক প্রকার রোগী বানিয়ে ছেড়ে দিয়েছে কৃতিক। রুমে এসে মনে মনে কৃতিকের 14 গোষ্ঠী উদ্ধার করছে সায়র। হাত পা ছড়িয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে জোরে শ্বাস নিতে নিতেই কটমট করে সায়র বলল, কোন অলক্ষণে ওর মতো মানুষ আমার বন্ধু হয়েছিল কে জানে। কখনো ঠাস করে কোলে মেরে দিচ্ছে, তো কখনো বাইকে চড়িয়ে কলেজে হাতে ধরিয়ে দিচ্ছে। সাইকো একটা। সায়র কথাটা শেষ করতে পারল না। তৎক্ষণাৎ ধাপ ধাপ করে দরজা ঠেলে রুমে ঢুকে ওর কলার চেপে ধরে কৃতিক দাঁতে দাঁত পিষে বলল। আমার ওরও কই? আচমকা আক্রমণে লাফিয়ে উঠে বসলো সায়র। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোর সমস্যা কি জেকে? ওরু হারিয়ে গেলেই তুই সবসময় আমাকে তেড়ে আসিস কেন ভাই? আমি কি তোর ওরুকে পকেটে লুকিয়ে রাখি? তারপর নিজের পকেট কৃতিকের চোখের সামনে ধরে বলল, দেখ, এই দেখ, কোথাও তোর ওরু নেই। সায়রের ফাজলামো গায়ে না মেখে কৃতিক পুনরায় শুধালো। দেখেছিস কিনা সেটা বল। কৃতিকের অগ্নিমূর্তি লক্ষ্য করে শুষ্ক ঢোক গিলে এদিক ওদিক মাথা নাড়ালো সায়র। কৃতিক সায়রকে ছেড়ে এলিশা আর অর্ণবের দরজায় গিয়ে সশব্দে কড়া নাড়ল। ওরাও মাত্রই রুমে প্রবেশ করেছিল। কৃতিকের ডাকে দ্রুত বেরিয়ে এসে এলিশা শুধালো। কি হয়েছে জেকে? এলিশার মুখটা মলিন। নিজের বাবার বিপদের কথা চিন্তা করতে গিয়ে দ্বিতীয়বার ঠকেছে মেয়েটা। বাবার হাতেই মরতে মরতে কোনো মতে বেঁচে ফিরেছে আজ। তাই নিজের রাগ ঢাক ভেতরে পুরে শান্ত স্বরে কৃতিক বলল। ওরকে দেখেছিস এলিসা? এলিশা ভুরু কুঞ্চিত করে বলল, কেন রুমে নেই? এত রাতে কোথায় যাবে? কোথায় নেই দেখি তো, তোদের জিজ্ঞেস করছে। ততক্ষণে অর্ণব নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। সবটা শুনে ও বলল, চল রিসেপশনে একবার জিজ্ঞেস করে দেখি, কোথাও বেরোলে তো ওইখান দিয়েই বেরিয়েছি। অর্ণবের কথা যুক্তিসঙ্গত মনে করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সেদিকেই এগিয়ে গেল কৃতিক। ওরা চারজন রিসেপশনে এসে জানতে পারে খানিকক্ষণ আগেই বেরিয়েছে অরু। কোথায় বেরিয়েছে সেটা তারা জানে না। রিসেপশনিস্টের কথায় মাথায় রক্ত চড়ে গিয়েছে কৃতিকের। মনে মনে ঠিক করেই নিয়েছে আজ অরুকে পেলে ওর হাতের মার খেতে খেতে অরুর খবর আছে। অর্ণব সায়র এগিয়ে এসে বলল। এখন কি করবি? কৃতিক চোয়াল শক্ত করে বলল, এডিয়েট, আমাকে চিন্তা না রাখলে শান্তি হয় না মেয়েটার। আজ খুঁজে পেলে খবর আছে ওর। নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের জন্য কৃতিকের এমন বেসামাল উদ্বিগ্নতা দেখে আবারও নতুন করে প্রশ্ন জাগে ওদের তিনজনের মনে। কেন এত উন্মাদনা? কিসেরই বা এত আসক্তি? প্রায় ঘন্টাখানিক সি বিচের এ মাথা ও মাথা হাতড়ে বেরিয়েছে কৃতিক। সেই সাথে সায়র অর্ণব অরুকে খুঁজেছে হন্যে হয়ে। রাত তখন প্রায় 10টা ছুঁই ছুঁই। চারিদিকের ঘুটঘুটে আধার ছাপিয়ে সাগরের তীর আলোকিত হয়ে জ্বলছে সোডিয়ামের নিয়ন আলো। নিস্তব্ধতায় ঘেরা সমুদ্র তীরে ঢেউয়ের গর্জন ভেসে আসছে বারে বারে। রাত গভীর হয়ে যাওয়ায় একে একে মানুষ ফিরে গিয়েছে স্বগন্তব্যে। কৃতিকের বেজায় অস্থির লাগছে। চোখ দুটো বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এভাবে ঘুরপাক করতে গিয়েই ওর চোখ আটকে যায় অদূর থেকে হেঁটে আসা লম্বা চুলের মেয়েটার দিকে। কৃতিক চোখ বন্ধ করে বলে দিতে পারে ওই মেয়েটাই অরু। তাই ও আর স্থির না থেকে হনহনিয়ে হাঁটা ধরল অরুর পানে। অনেকটা দূরত্ব ঘুচে গিয়ে কৃতিক যখন পুরোপুরি অরুর মুখোমুখি, ঠিক তখনই কৃতিককে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল অরু। অন্তরাত্মা কেঁপে উঠল
অজানা আতঙ্কে। মনে মনে ভাবল, আজ আমি শেষ। রিপা অরস্যে। অরুর পেছনে আরো 2টা থাই মেয়ে ছিল, হাতে তাদের ঘুড়ি আর লাটাই। কৃতিক তাদেরকে এক নজর পরখ করে অরুর কাছে এসে ওকে সজোরে চড় মারতে উদ্যত হয়েও থমকে যায়। উল্টে দুহাত দিয়ে টান মেরে আচমকা টেনে নেয় নিজ বুকের মধ্যেখানে। এক্ষুনি গালে চড় হামলে পড়বে, সেই ভয়ে চোখ মুখ খিচেই রেখেছিল অরু। কিন্তু কিছু সময় যেতেই শরীরে শিহরণ জাগানো সেই স্যান্ডালউড পারফিউমের ঘ্রাণটা নাকের খুব কাছে অনুভব হতেই পিটপিট করে চোখ খুলল। আবারও একই ঘোর লাগানো অনুভূতি। কৃতিকের শরীরের শুকিয়ে যাওয়া ঘাম, পারফিউম, ধুলোবালি মিশ্রিত এই মাতাল মাতাল পুরুষালী সুঘ্রাণটা কিছুতেই সহ্য করতে পারে না অরু। হাত পা কেমন অসাড় হয়ে আসে, কান গাল সবকিছু ছুঁয়ে যায় অজানা উষ্ণতায়। বারবার বেসামাল হয়ে ওঠে ভেতরের সুপ্ত নারীসত্তাটা। অথচ কৃতিক ওকে নিজের বুকের মাঝে এমনভাবে শক্ত করে চেপে ধরে রেখেছে যে কৃতিকের শরীরের নেশা ধরানো সুঘ্রাণটা ক্রমাগত অরুর হৃদয়ে গিয়ে ঠেকছে। খানিকক্ষণের নীরবতা ভেঙে কৃতিক উদ্বিগ্ন সুরে শুধালো, অরু, তোর বয়স কত? কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, কিভাবে গিয়েছিল? কোনরূপ প্রয়োজনীয় প্রশ্ন না করে এমন একটা অদ্ভুত প্রশ্ন করায় অবাক হয়ে মুখ উঁচিয়ে কৃতিকের চোখের দিকে চাইল অরু। পরক্ষণেই ওর চোখ গেল কৃতিকের পিছনে দাঁড়িয়ে থাকা আরো 3 জোড়া চোখের দিকে, যারা এই মুহূর্তে রিয়েলিটি শো দেখার মতো করে অষ্টাদশীর প্রেমে বেসামাল হয়ে ওঠা জায়ান কৃতিক চৌধুরীকে দেখছে। সবাইকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অরু মুখ কাচুমাচু করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন সবাই, কি ভাবছে? আমি কিছু জিজ্ঞেস করেছি অরু। কৃতিকের স্পষ্ট আদেশে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরু বলল, 18 বছর 6 মাস 13 দিন, এবার ছাড়ুন। পারফেক্ট। নিজেকে ছাড়াতে গিয়ে অরুর চোখ গেল এবার কৃতিকের পায়ের দিকে। গোড়ালি থেকে খানিকটা ওপরে ফোল্ড করা ডেনিম প্যান্ট পরে খালি পায়ে দাঁড়িয়েছে কৃতিক। তা দেখে সঙ্গে সঙ্গে অরু বলে ওঠে, হে কি, আপনার জুতো কোথায়? পিছন থেকে হাত পেড়ে এক জোড়া স্নিকার্স দেখিয়ে সায়র বলে, এই যে আমার হাতে। তোমাকে খুঁজতে খুঁজতে আমরা একটু পাগল পাগল হয়ে গিয়েছিলাম কিনা? অরু দ্রুত সায়রের সামনে গিয়ে মিনতির সুরে বলল, সরি ভাইয়া, আপনারা কেউ ছিলেন না বলে না বলে বেরিয়ে এসেছিলাম। আমি রিসেপশনে বলে এসেছিলাম, কিন্তু উনি আমার ইংলিশ পুরোপুরি বুঝতে পারেনি বোধহয়। অরু চা, এলিসের সাথে রিসোর্টে গিয়ে ঘুমিয়ে পড়। এমনিতেই মাঝরাতে সবাইকে চিন্তাগ্রস্ত করে ছেড়েছে, তাই কৃতিকের কড়া আদেশ আর নাকচ করতে পারেনি অরু। চুপচাপ চলে গিয়েছে এলিশার হাত ধরে। ওদিকে সায়র, অর্ণব আর কৃতিক বসে পড়েছে উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়ে। আজ বোধহয় ওরা আর ঘুমাবে না। নিশুতি রাতে জোয়ার ভাটার উদ্যম গতি আর সামুদ্রিক ঢেউয়ের বিশাল গর্জনে চারিদিক অপার্থিব লাগছে। মাঝরাতের পরও কেটে গিয়েছে আরো কয়েক প্রহর। রাত জাগা পানকৌড়িগুলো এখনো চিউচিউ করে দাপিয়ে বেড়াচ্ছে পুরো বেলাভূমি জুড়ে। চোখের সামনে জ্বলছে ফায়ার প্লেসের দাও দাও অগ্নিশিখা। সেটা থেকেই কাঠ কয়লা পোড়ানো মটমট আওয়াজ ভেসে আসছে। কৃতিকের ভাষা ভাষা চোখ দুটোতে জ্বলন্ত অগ্নিশিখার প্রতিচ্ছবি বিদ্যমান। সায়র ফায়ার প্লেসের আগুনে আরো কয়েকটা কাঠের টুকরো দিয়ে কৃতিক আর অর্ণবের মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর নিজেদের মনের হাজারো কৌতূহল মেটাতে সায়র যখন কৃতিককে কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই অর্ণব ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বোঝায়, আমি জিজ্ঞেস করেছি। কৃতিক তখনও আপন মনে জ্বলন্ত অগ্নিশিখার হেলদোল পরখ করায় ব্যস্ত। অর্ণব ওকে ডেকে বলে, সবাইকে রেখে ওর প্রতি অবসেস কেন তুই? কৃতিক নিষ্প্রভ চোখে জবাব দেয়। আই ডোন্ট নো। অর্ণব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, কবে থেকে সব শুরু হয়েছে সেটা তো বল। তাছাড়া ওর জন্য যদি তোর এতই টান থাকে, তাহলে বাংলাদেশে কেন যাস না তুই? কৃতিক একটু উপহাস করে হেসে বলল, কে বলেছে ওর জন্য আমার টান? ও আমার আসক্তি। মানুষ জানে নেশা খারাপ জিনিস, তবুও নেশাগ্রস্ত নেশা ছাড়তে পারে না। ওরও আমার কাছে একদম নেশার মতোই। আমি জানি ও আমার সম্পর্কে আগুন পানির সম জটিলতা, তবু ওকে আমার চাই, অ্যাট এনি কস্ট। সায়র পাশ থেকে বলে ওঠে, তাহলে তো তুই ওর প্রেমে পড়েছিস।
কৃতিক কপট হেসে জবাব দেয়, 11 বছরের বাচ্চা মেয়ের প্রেমে কে পড়ে ভাই? তবে হ্যাঁ, আই এম শিওর আমি বাংলাদেশে থাকলে এতদিনে ওরও আমার বাচ্চার মা হয়ে যেত। ওই জন্যই তো দেশে যেতাম না, কারণ ওর কাছে গেলে নিজেকে সামলানো উত্তাল সাগরে পাল তোলার ডিঙি নৌকার সামলানোর মতোই মুশকিল। সায়র আর অর্ণব হতভম্ব হয়ে কৃতিকের পানেই চেয়ে আছে। দুজনের মনে একই প্রশ্ন, কি বলছে এই ছেলেটা? ওদের চোখে হাজারো কৌতূহলের ছড়াছড়ি দেখে কৃতিক ভাবতে থাকে, ঠিক কবে নাগাদ শুরু হয়েছিল সবকিছু। তারপর খানিকক্ষণের নীরবতা ভেঙে বলতে শুরু করে, ওরও যখন প্রথম কৃতিকুঞ্জে আসে তখন আমি সবে কলেজ পাশ দিয়ে ভার্সিটিতে উঠেছি মাত্র। তখন আমার কাছে জীবন মানে আভিজাত্য, কর্তৃত্ব পাওয়া এসবই। কারণ ছোটবেলা থেকেই আমাকে এটা শেখানো হয়েছে, যোগ্য উত্তরাধিকারী হতে গেলে পূর্বপুরুষদের পথ অনুসরণ করা। আমিও তাই করেছি। ছোটবেলা থেকেই ন্যানি, ট্রেনার, মাস্টার এদের কাছে লালিত পালিত হতে হতে আমি ভুলেই গেছিলাম পরিবার বলে কিছু হয়। তারপর একটু যখন ম্যাচিউরড হই তখন প্রতিপক্ষ আর ক্ষমতার জোরে আশেপাশের সবাইকে নিজের কন্ট্রোলে আনতে শুরু করে। আমার হাতের ইশারাতে যখন সবাই পুতুলের মতো নাচতে থাকে তাতে আমার অন্তরে পৈশাচিক আনন্দ হতো। তখন থেকেই ডমিনেটিং স্বভাবটা ভেতরে ঢুকে গেছে, যা এখনো বদলাতে পারিনি আমি। কলেজ ওঠার পর পারিবারিক সূত্রে আমার রাজনৈতিক হাতেখড়ি হয়। প্রথম বাবা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান, সভা সমাবেশ নিয়ে গেলেও পরক্ষণে বাবার হয়ে আমারই যেতে হতো। এক পর্যায়ে বাবা নয়, স্বয়ং আমার জন্য আমাকে যেতে হতো। ততদিনের প্রফেসর হওয়া, বিজনেস সামলানো কিংবা আমার শখের রাইডিং সব কিছু ছিল দিবাস্বপ্ন মাত্র। কারণ আমার ধ্যান জ্ঞান সব কিছু তখন রাজনীতিতে নিবেদ্ধ। তখন মনে হতো নিজের প্রাইভেট ভার্সিটিতে পড়েও ক্ষমতার জোরে পাবলিক ভার্সিটিতে লিড দেওয়ার মতো পৈশাচিক তৃপ্তি আর কিছুতেই নেই। বাইরের জগতে এত সুনাম, এত জনপ্রিয়তা, এত স্বজনপ্রীতি লোকদের ভিড়েও দিন শেষে আমি ছিলাম নিঃসঙ্গ। যার উদরে আমার জন্ম হয়েছিল, যে খুব ছোট্ট বেলে আমাকে ফেলে নিজের আত্মতৃপ্তির উদ্দেশ্যে নিজ দেশে পাড়ি জমিয়েছিল, সে বিদেশিনী মাকে বরাবরই ঘৃণা করে এসেছে, তার সাথে মায়ের ছাতিটাকেও। কেন যেন আত্মিক টান কখনোই ছুঁতে পারেনি আমাকে। হয়তো ছোট থেকে মায়ের মমতাহীন বেড়ে ওঠা সেজন্য। এভাবেই হাজারো মানুষের বেষ্টনে একাকী বিষণ্ণ জীবনটা ভালোই যাচ্ছিল। অনায়াসে দিন পার করে দেওয়ার মতোই অনেক ব্যস্ততা ছিল আমার কাঁধে। কখন বাড়িতে ফিরতাম, কখন বেরিয়ে যেতাম, কেউ তার হতেই জানত না। বলতে গেলে আমাদের পরিবারটা দিনকে দিন রাজনীতির প্রাঙ্গণে পরিণত হচ্ছিল। একই বাড়ি থাকা সত্ত্বেও কেউ কারো খোঁজ নিতাম না আমরা। এক পর্যায়ে পরিবারের এরূপ ভাঙন লক্ষ্য করে দাদা সাহেব মৃত্যুসজ্জায় এসে বাবাকে আবারও বিয়ে করতে বলেন। দাদার কথা রাখতেই বাবাও সে বয়সে পুনরায় বিবাহ বন্ধন আবদ্ধ হয়। ঠিক তখনই আমার সৎ মায়ের সাথে পরিবারে আগমন ঘটে আরও 2 সদস্যের, অরু আর অনু। ওদের বাবার সম্বন্ধে আমার কিছু জানা নেই, জানা থাকার কথাও না, কারণ বাবার বিয়ে নিয়ে আমার কোনোরূপ মতামত ছিল না। আমার এসবে কিছু আসে যেত না, আর কীভাবেই বা আসবে যাবে। পরিবার কি জিনিস সে তো আমি জানি না। ওর ওদের মতো দিন কাটাতো, পড়াশোনা করতো, আর আমি আমার মতো। ওই সময় ওর দিকে ঠিক করে কখনো তাকিয়েছিলাম কিনা সেটাই বলা মুশকিল। যদিও বা কখনো সামনে পেয়েছি, ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছে। তবুও আমার রুমে সারাক্ষণ ওকে ঝুঁকি দিত মেয়েটা। সুযোগ পেলে রুমে এসে এটা ওটা ধরতাম, মাঝে মধ্যেই তো বিরক্ত হয়ে খুব মারতাম। কৃতিকের কথার মাঝে হুট করে সায়র ফোড়ন কেটে বলে, তুই কি রে এখন যার জন্য দিওয়ানা হয়ে ছটফট করিস, তখন তাকে এইভাবে মারতিস? কৃতিক মৃদু হেসে বলে, আই উইশ ওর আগের মতো এখন আমার রুমে ওকে ঝুঁকি দিত। আর তুই ওকে ঠাস করে মারতিস? অর্ণব সায়রকে থামিয়ে দিয়ে বলল, আহা, থাম তো তুই। জেকে, তারপর কি হয়েছিল? কৃতিক পুনরায় বলতে শুরু করে, অরুর মা সুদক্ষ এবং স্মার্ট মহিলা ছিল, যার জন্য বাবার সাথে ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেতেন। বলতে গেলে বাবাকে সাহায্য করার জন্যই। তবে আমার সাথে তার খুব একটা স্বাভাবিক সম্পর্ক ছিল না, যার দরুন সপ্তাহে একবার আমাদের মুখ দেখা দেখি হতো না। যদি হতো সেটাও অরুর জন্য। অরুকে মারলে সেটা নিয়ে নালিশ যেত বাবার কাছে। বিপরীতে বাবার থেকে পেতাম হাজারটা তিরস্কার আর ভৎসনা। এসবের কারণে মনে মনে জিদ হতো অরুর প্রতি। জেদের বসে দ্বিতীয়বার আমার রুমে এলে আরো বেশি করে মারতাম। এরকম যেতে যেতে বছরখানেক চলে যায়। তারপর একদিন এটুকু বলে থেমে যায় কৃতিক। সায়র, অর্ণব দুজনই উৎকণ্ঠা নিয়ে শুধালো। তারপর একদিন এবার কৃতিক নিজেও ভাবতে থাকে সে রাতের কথা। পূর্ণিমা রাত, আকাশে রূপোর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে।
চাঁদের নিয়ন আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। কৃতিক কুঞ্জের মহলের ছাদটার আয়তন ছোট্টখাটো ফুটবল খেলার মাঠের মতোই বৃহৎ। জ্যোৎস্না রাতে মায়ের অনুমতি সাপেক্ষ ছাদের পাঁচিল থেকে আচারের বয়ামগুলো ঘরে আনতেই ছাদে এসেছিল অরু।